টাকার বিনিময়ে অনিরুদ্ধকে কিনতে এলে মৌলিকে উচিত শিক্ষা দিল বানি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যুতের মা বলছে, আমাদের আমাদের তানিয়া অতি শীঘ্রই ভালো হয়ে যাবে বানি, তুই চিন্তা করিস না। এতটা চিন্তা করলে কি করে হবে বল। ঠিক তখনই মৌলি সেখানে ঢুকলে তখন দেখা যায় মৌলিকে দেখে বিদ্যুতের মা বলতে থাকে, এই মেয়েটা এখানে কি করছে আর তুমি এখানে কেন এসেছো। তখন তখন অনিরুদ্ধ বলতে থাকে, কেন তোমার এত অপমান করে তারপরেও তোমার স্বাদ মেটেনি, এখানে আবার নতুন করে অপমান করতে এসেছো। তখন তখন মৌলি বলতে থাকে, আসলে আসলে আমি রিয়েলাইজ করতে পারলাম যে যা হয়েছে আমাদের মাঝখানে হয়েছে। একটি একটি ছোট্ট বাচ্চা মেয়ে তো আর কিছু করেনি, তাই না? ওকে শাস্তি দেওয়া তো আর ঠিক হবে না। তাই আমি ছুটে এলাম। এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সাথী। সাথী বলতে থাকে, এ তো দেখছি ভূতের মুখে রাম রাম। এরপরে মৌলি বলতে থাকে, আচ্ছা বানি, আমি আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। এখানে এখানে আর অন্য কারোর সঙ্গে কথা বলতে আসিনি, আমি শুধু তোমার সঙ্গে কথা বলতে চাই। তখন তখন এই কথা শুনে বানি বলতে থাকে, কি বলবেন বলুন। তখন মৌলি মৌলি একটি কাগজ বের করে বলতে থাকে, এখানে তোমার কিছু সাইনের প্রয়োজন। এই সাইনগুলো করে দিলেই তুমি যত টাকা চাও আমি তোমাকে দিয়ে দিব, তোমার মেয়েকে তুমি বাঁচাতে পারবে। তখন তখন বানি বলতে থাকে, এটা কিসের পেপার। তখন মৌলি বলতে থাকে, এখানে এখানে আছে হচ্ছে অনিরুদ্ধকে তুমি আমার হাতে তুলে দিচ্ছ, অনিরুদ্ধকে তুমি স্বইচ্ছায় ছেড়ে আমাকে দিয়ে দিচ্ছ, আর আমি অনিরুদ্ধকে নিয়ে নিচ্ছি। এটা এটা পরিষ্কারভাবে লেখা আছে, এর বেশি আর কিছুই নেই। তারপরে বানি বলতে থাকে, ও তাই, এটার জন্য তুমি এখানে এসেছো আর বলছো যে তুমি তানিয়াকে হেল্প করতে এসেছো। তখন মৌলি বলতে থাকে, হ্যাঁ এটা তো হেল্পই করা বলে, তাই না? তানিয়াকে তো বাঁচাতে হবে, তানিয়াকে বাঁচাতে তো তোমার অনেক টাকার প্রয়োজন, তাই আমি বলছি তোমার টাকাগুলো তুমি নিতে পারো। তখন তখন বানি বলতে থাকে, হ্যাঁ আমি তো তাই করব। এরপরে দেখা যায় বানি মনে মনে বলতে থাকে যে মিস্টার চ্যাটার্জি আমাকে আমাকে যেভাবে ঠকিয়েছে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, বানি কি করবে। ঠিক তখনই বানি কাগজটা হাতে নেয়। এটা দেখে অবাক হয়ে যায় অনিরুদ্ধ বলতে থাকে, তবে কি সত্যি বানি বানি কাগজটাতে সাইন করে দেবে, আমাকে আমাকে ছেড়ে দেবে, বানি এটা করতে পারবে। এরপরে দেখা যায় বানি মৌলিকে বলতে থাকে, মৌলি দিদি আমাকে এক গ্লাস পানি দেবে গো। তখন মৌলি বলতে থাকে, হ্যাঁ নিশ্চয়ই, কেন দেব না, অবশ্যই দেব। এই বলে ফিল্টার থেকে পানি আনতে যায়। এদিকে অনিরুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, বানি কি করতে চাচ্ছে, ওকে সত্যি সত্যি সাইনটা করে দেবে, সত্যি আমাকে ছেড়ে দেবে, শুধুমাত্র এটুকু ভুলের কারণে ও আমার জীবন থেকে চলে যাবে। এটা আমি মেনে নিতে পারবো না। এরপরে দেখা যায় বানি বলতে থাকে, কি হলো মৌলি দিদি, আমাকে তো জল দিতে বললাম, দিবে। তখন দেখা যায় মৌলি পানি নিয়ে এসে জল নিয়ে এসে বানির সামনে দিলে বানি কাগজটা ছিঁড়ে জলের মধ্যে চুবিয়ে দেয় আর বলতে থাকে, তোমার জন্য একটা স্পেশাল শরবত বানিয়েছি, এই শরবতটা খেয়ে এখান থেকে ভালো করে বেরিয়ে যাও, এখান থেকে লক্ষ্মী মেয়েটির মতো বেরিয়ে যাও, একদম সিনক্রিয়েট করবে না। তখন মৌলি বলতে থাকে, আমি তোমাকে ছাড়বো না বানি, এভাবে বারবার আমাকে অপমান করা, বারবার হেনস্থা করার ফল তোমাকে ভুগতে হবে। আমি তোমাকে বলছি আমি তোমাকে ছাড়বো না। তখন বানি বলতে থাকে, সেটা তখনকার ব্যাপার, এখন প্লিজ আসুন, আপনার কাছে হাত জোড় করছি। এই বলে হাত তুলে মৌলিকে দেখাতে থাকে বানি। তখন মৌলি বলতে থাকে, এভাবে সবাই মিলে যে আমাকে আমাকে অপমান করে তাড়ালে, তার জন্য আমি বদলা নেব, তার জন্য তোমাদের পস্তাতে হবে, এই কথাটা মাথায় রেখো। এরপরে দেখা যায় বানি বলতে থাকে, তোমার যা খুশি তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি তুমি করে দেখিও। তখন মৌলি বলতে থাকে, আমি তো অবশ্যই তোমাদের জীবনটা তছনছ করে দেবো, আর তোমাকে অনিরুদ্ধকে একসঙ্গে কখনোই থাকতে দেবো না, তোমাদের সংসারে সংসারে সবসময় ঢাল হয়ে দাঁড়াবো আমি, তোমাদের সংসারে সুখ আসতে দেবো না আমি, এই কথাটা আমি তোমাকে দিচ্ছি আর তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি। এই বলে মৌলি চলে গেলে তখন তখন অনিরুদ্ধ বাণীর কাছে এসে বলতে থাকে, বাণী, আমি জানি যে তুমি আমার উপরে রাগ করে আছো, কিন্তু এইটুকু ভুলের জন্য যে তুমি এতটা রাগ করবে আমি বুঝতে পারিনি। তখন বাণী বলতে থাকে, না না, আমি রাগ করব কেন, আপনার কাছে কি রাগ করার মতো আমার কোনো অধিকার আছে। তখন অনিরুদ্ধ বলতে থাকে, কেন,
তোমার কোনো অধিকার নেই? সত্যি বলছো তোমার কোনো অধিকার নেই? তখন বানি বলতে থাকে, না আমার কোনো অধিকার নেই। যদি আমার অধিকার থাকতো তবে এত বড় খবরটা আপনি আমার কাছ থেকে লুকাতে পারতেন না। এদিকে এদিকে তানিয়া কান্নাকাটি করলে তখন অনিরুদ্ধ বাণীকে ডাকা হয়। এরপরে বাণী এসে তানিয়ার কাছে যায়। তখন তানিয়া বলতে থাকে, মাম্মাম আমি এখানে থাকতে চাই না, আমার মোটেও ভালো লাগছে না, আমাকে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে চলো, আমি বাড়ি যেতে চাই। তখন তখন দেখা যায় বানি তানিয়াকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমরা যাব তো মা, আর 2 দিন অপেক্ষা করো, আমরা চলে যাব। তখন তানিয়া বলতে থাকে, আচ্ছা মা, সত্যি করে বলো তো আমার কি হয়েছে যার জন্য আমাকে আমাকে হসপিটালে থাকতে হচ্ছে। তখন বানি বলতে থাকে, কিচ্ছু না মা, কিচ্ছু না, তোমার তো শরীরটা একটু খারাপ, বারবার অসুস্থ হয়ে পড়ো, সেটাই একদম একদম ট্রিটমেন্ট করে সেরে ফেলার জন্যই আমরা আমরা তোমাকে হসপিটালে রেখেছি। তুমি তুমি কোনো ভয় পাবে না, কোনো চিন্তা করবে না, তুমি তুমি একদম স্ট্রং থাকবে। তুমি যদি ভয় পাও তবে আমরা কি করে লড়াই করব বলো তো? তখন তানিয়া বলতে থাকে, হ্যাঁ মা, আমি একদম একদম স্থির থাকবো। তখন তখন দেখা যায় বানি বলতে থাকে, আচ্ছা তুমি কাঁদছো কেন? এভাবে এভাবে কি কাঁদে বলো? তানিয়া বলতে থাকে, আমার এখানে থাকতে মোটেও ভালো লাগে না, আমি আমি এখান থেকে যেতে চাই, আমি বাড়ি যেতে চাই, তোমাদের সঙ্গে থাকতে চাই, আমি এখানে একা একা থাকতে পারছি না, আমি যদি এখানে থাকি তবে আমাকে রাক্ষসটা এসে নিয়ে যাবে, তাই আমি এখানে থাকবো না মা, আমাকে নিয়ে চলে চলে যাও, আমি এখানে থাকলে ওই রাক্ষস এসে আমাকে ধরে নিয়ে যাবে, আমি রাক্ষসটার কাছে কিছুতেই যেতে চাই না, রাক্ষসটা প্রচন্ড বাজে, আমাকে মারে, আমাকে সবসময় বকাবকি করে। ওই রাক্ষসের সঙ্গে আরেকটি আন্টি আছে না, ওই আন্টিটাও ঠিক আর রাক্ষসীর মতোই, আমি ওখানে ওখানে যাব না, আমি তোমাদের সঙ্গেই থাকবো। তখন তখন বানি বলতে থাকে, হ্যাঁ মা, তুমি আমার সঙ্গেই থাকবে, তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে কোথাও যেতে হবে না, কিন্তু এখান থেকে তো তোমাকে সুস্থ হয়ে উঠতে হবে, তাই না? তখন 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 দেখা যায় তানিয়া বলতে থাকে, হ্যাঁ মা, আমি সুস্থ হয়ে উঠবো, এখান থেকে আমি সুস্থ হয়ে উঠবো, কিন্তু তোমরা কেউ আমার কাছ থেকে কখনো সরবে না, আমার কাছে কাছেই থাকবে। তখন তখন বানি বলতে থাকে, ঠিক আছে, আমি আমি তোমার কাছাকাছি থাকবো। এরপরে এরপরে বানি বাইরে এলে তখন অনিরুদ্ধর অফিস থেকে অনিরুদ্ধ স্টাফরা এসে বলতে থাকে, স্যার আমি আমি আমরা আমরা আপনি আমাদের দুর্দিনে সবসময় আমাদের পাশে থেকেছেন, কিন্তু আজকে প্রিন্সেসের এই অবস্থা আমরা শুনে আমরা আর থাকতে পারলাম না, আমাদের সামর্থ্যের মধ্যে যা ছিল আমরা আমরা তাই দিয়ে গেলাম। এরপরে দেখা যায় ডক্টর এসে বলতে থাকে, মিস্টার অনিরুদ্ধ চ্যাটার্জি, 2 দিনের মধ্যে অপারেশনটা না করাতে পারলে কিন্তু আপনার মেয়েকে আর বাঁচানো যাবে না। 2 দিনের মধ্যে টাকাগুলো অ্যারেঞ্জ করে জমা করে দিন, তা না হলে কিন্তু কোনোভাবে ওটি শুরু করা যাবে না। অন্তত পক্ষে 50%টা দিন, 50% দিয়ে পরে না হয় সবকিছু ক্লিয়ার করে দেবেন। তাছাড়া তাছাড়া কিছুতেই সম্ভব নয়, কিছুতেই এই অপারেশনটা করতে পারবো না আমরা। তখন এ কথা শুনে অনিরুদ্ধ ও বাণী দুজনেই চিন্তিত হয়ে পড়ে। বাণী বলতে থাকে, এত তাড়াতাড়ি এত টাকা কোথা থেকে জোগাড় করব? আর মাত্র 2 দিন, 2 দিনের মধ্যে কি সবকিছু জোগাড় হবে? তখন তখন অনিরুদ্ধর বন্ধু বলতে থাকে, এখানে যেটুকু আছে সেটুকু সেটুকু ততক্ষণে জমা দে, আর আমরা আমরা আরো ব্যবস্থা করার চেষ্টা করছি, আমরা দেখছি কোথা থেকে পাই কিনা। তখন এই বলেই সেখান থেকে চলে যায় অনিরুদ্ধর বন্ধুরা। এরপরে অনিরুদ্ধ ক্যাশ কাউন্টারে এসে টাকা জমা দেয়। এদিকে অন্তরা ও আরজু বলতে থাকে, বৌদি ভাই, আমি আমার মায়ের কাছে যাব, ওখানে গিয়ে টাকা চাইবো। তখন তখন দেখা যায় বানি বলতে থাকে, একদম না, একদম ও বাড়িতে যাবে না, ও বাড়িতে টাকা চাইতে গেলে তোমাকে অপমানিত হতে হবে, আমি তোমাকে বলছি, একদম তুমি কোনো টাকা চাইতে যাবে না। তখন তখন দেখা যায় অন্তরা কথা না শুনে অন্তরার মায়ের কাছে চলে আসে, আর অন্তরার মাকে এসে বলতে থাকে, মা, আমার টাকার প্রয়োজন। তখন অন্তরার মা বলতে থাকে, এত টাকা আমি কি করে দেবো, তোর বাবা তো বুঝে যাবে, ঝামেলা হয়ে যাবে। তখন এ কথা শুনে অন্তরা বলতে থাকে, আচ্ছা, আজকে যদি ওই মেয়েটার জায়গায় তোমার মেয়ে ছটফট করতো, তোমার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তো, তবে কি তোমরা এভাবে ঘরে বসে থাকতে পারতে? তখন তখন এ কথা শুনে অন্তরার মা বলতে থাকে, তুই আমাকে এভাবে বলছিস কেন অন্তরা? আমি তো সবসময় দিই, কিন্তু আজকে তো এভাবে দিলে তোর বাবা রাগ করবে। তখন তখন দেখা যায় অন্তরা সেখান থেকে বেরিয়ে যায় আর বলতে থাকে, কথাটা মাথায় রেখো যে আজকে তুমি বাবার সঙ্গে আছো একমাত্র একমাত্র বাণী বৌদি ও ও অনিরুদ্ধ দার জন্যই আজকে বাবার সঙ্গে একসঙ্গে থাকতে পারছো। আর
ওই লোকগুলো একদম নিঃস্ব হয়ে গেছে, ওদের ওদের দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, ওরা একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকছে। আবার আবার এর মধ্যে মেয়েটার এতটা শরীর খারাপ, কোনোভাবেই আটকাতে পারছে না। এদিকে এদিকে ঈশানীকে মীনাক্ষী বলতে থাকে, আচ্ছা ঈশানী, তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তুমি তুমি এটা কি করে করতে পারলে? আমাকে ফোন করে বললো অফিস থেকে যে তুমি নাকি তোমার শেয়ার হোল্ডারটা বিক্রি করে দিতে চাইছো। তখন অন্তরা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি বিক্রি করে দেবো, দিয়ে সেই টাকা দিয়ে আমি তানিয়ার চিকিৎসা করব। তখন এ কথা শুনে মীনাক্ষী বলতে থাকে, তুমি তুমি বুঝতে পারছো না, এ কথাটা যদি বাবা জানতে পারে তবে কতটা ভেঙে পড়বে, কতটা কষ্ট পাবে, তুমি কেন বুঝতে পারছো না? ঠিক তখনই দেখা যায় অফিস থেকে একজন লোক এসে বলতে থাকে, ম্যাম, আপনি যেটা করতে বলেছিলেন সেটা এই মুহূর্তে সম্ভব না, কারণ কারণ আগামী 2 মাসের মধ্যে এগুলো কিছু করা যাবে না। আপনার আপনার শেয়ার হোল্ডার থেকে ফিরিয়ে আনা যাবে না, কারণ কিছুদিন আগে আপনি শেয়ার হোল্ডারটা সেল করে দিয়েছেন। এরপরে দেখা যায়, এই বলে উনি চলে গেলে তখন তখন দেখা যায় এদিকে বাণীকে ভাতের হোটেলে ডাকা হয়। তখন বাণী এসে বলতে থাকে, কাকা বাবু, আপনি আমাকে ডেকেছিলেন? তখন কাকা বাবু বলতে থাকে, আসলে আমার একজন পরিচিত লোক আমাকে একটু একটু সাহায্যের জন্য ফোন করেছিল, আর আমি তোর কথা ওনাকে বলেছি। ঠিক তখনই লোকটি চলে আসে। পরে বাণী বলতে থাকে, ইনি হচ্ছেন আমার পূর্ব পরিচিত, কারণ আগে যখন আমি ভাতের হোটেল চালাতাম এখানে ওনার একটা একটা ফ্যাক্টরি ছিল, আর আমার হোটেল থেকে দুপুরের খাবারটা যেত, তাই উনি সেই সূত্রে আমার কাছে এসেছে। তখন তখন লোকটি বলতে থাকে, আসলে মা, আমি তোমার কাছে একটা বিপদে পড়ে এসেছি। আসলে আমার আমার নাতনির বিবাহ বার্ষিকীতে প্রায় 150 মানুষের আয়োজন করা হয়েছে। যে বাবুর্চিকে ডাকা হয়েছে, উনি উনি আজ সকালে হঠাৎ করে ফোন করে বলছে উনি আসতে পারবে না। বলো, এই শেষ মুহূর্তে এসে এরকম করলে কি করে হবে? এতগুলো মানুষের রান্না কি করে রাঁধবো? তাই যদি তুমি যদি এই কাজটা নিতে, তুমি যদি আমাকে নিজ দায়িত্বে কাজগুলো করে দিতে, তুমি যা চাইতে আমি তাই দিতাম। এরপরে দেখা যায় বাড়ি রান্না করতে শুরু করলে। তখন ওই লোকটির ডাকতে এসে বলতে থাকে, রান্নাগুলো কেমন হচ্ছে, ঠিকঠাক ভাবে হচ্ছে তো? তখন বানি বলতে থাকে, হ্যাঁ, ঠিকঠাক ভাবে হচ্ছে। তখন তখন অনিরুদ্ধ অদ বয়সে যে সেখানে ডেলিভারি বয় সেজে সেখানে এলে বানি অনিরুদ্ধকে দেখে অবাক হয়ে যায়।